নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। মানুষের জীবনে বিত্তের জোয়ারের স্রোতে যখন মূল্যবোধ, নারীর সম্মান, মানবিকতার স্বীকৃতি ভেসে যায়, তখনই জীবনে আসে ভাঁটার টান। সে টানে হারিয়ে যায় তার গরিমা, তার অহমিকা। সেরকমই একটি গল্প আমাদের আজকের নিবেদন, ভাঁটার টানে। গল্পটির রচনা ও পাঠ আমার নিজের। এই গল্পে ব্যবহৃত লোকগীতিটি গেয়েছেন শ্রী অরূপন রায়, আবহে শ্রী বাসব ব্যানার্জি, প্রচ্ছদটি তৈরি করেছেন শ্রীমতী সৌমি গুপ্ত। শুরু করছি আমাদের আজকের নিবেদন, ভাঁটার টানে। কোরমঙ্গলের সোনি ওয়ার্ল্ডের সামনে অফিসের গাড়িটা নামিয়ে দিল আদিত্যকে। রাস্তার ওধারের দুটো গলি টপকে বাঁ দিকে ঘুরলেই আদিত্যর অস্থায়ী আস্তানা। ১.৫ বছরের অ্যাসাইনমেন্টে এবার ব্যাঙ্গালোরে কোম্পানির একটা খটোমটো প্রজেক্টের ডোমেন এক্সপার্ট টিমের হেড হয়ে মাসখানেক হলো ব্যাঙ্গালোরে এসেছে ও। এমনিতে গুরগাঁওতে অফিস আর নয়ডায় বসবাস, কিন্তু এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি ও। টুপিতে নতুন আর একটা পালক। সাধারণ মানুষের ধারণা এইসব চাকরি হলো রাজার চাকরি, যা চাওয়া যায় তাই পায় এরা। লোকে তো জানে না এই কর্পোরেট কোম্পানিগুলো ঘাম, রক্ত, দায়, দায়িত্ব, প্রেম, আবেগ এসব শুষে নেয় মাসের শেষে মোটা টাকার বিনিময়ে। তবে দায়, দায়িত্ব, প্রেম এসব শব্দগুলো আদিত্যর কাছে অর্থহীন। ওর মতে পয়সা দিয়ে কেনা যায় না এমন বস্তু পৃথিবীতে বিরল। তাই যত পারো, যেভাবে পারো কামাও, এটাই আদিত্যর জীবনের মূল দার্শনিক তত্ত্ব। রাস্তার ওধারে খানিকটা ডান দিকে এগোলেই একটা বার। আপাতত ওর গন্তব্য সেখানে। নিজের মতো দুপাত্র চড়িয়ে ঘরে ফিরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুমে রাত কাবার। হঠাৎই চোখটা আটকালো সোনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটা লোকের দিকে। খুব সাধারণ মধ্যবিত্ত চেহারা, পাতলা চুল, কাঁচা পাকা গোঁফ, অল্প ভুঁড়ি, শার্ট আর প্যান্টের রঙের কোনো সামঞ্জস্য নেই। চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা, সব মিলিয়ে একটা মফস্বলী চেহারা। হাঁ করে তাকিয়ে আছে দোকানটার দিকে, যেন পৃথিবীর সব কটা আশ্চর্যের বস্তুর প্রদর্শনী চলছে। সেই সব লোক আদিত্য চেনা জানার গোলার্ধের বাইরে বাস করে। তবু লোকটার এই কোমরে হাত দিয়ে দাঁড়ানোর ভঙ্গিটা আদিত্য চেনা চেনা ঠেকে। একটু এদিক ওদিক ঘুরে লোকটাকে ভালো করে জরিপ করে ও। তারপরেই মগজে বিদ্যুতের চমক। আরে, এসে কমলেশ কাঞ্জিলাল না? এ তো সেই চাকদা বাগদা কোথায় একটা থাকতো। হঠাৎ ব্যাঙ্গালোরের এই অভিজাত পাড়ায়? সে কে জানে, হয়তো ডাক্তার ফাক্তার দেখাতে এসেছে। ওই গ্রামের লোকেরা বড় শহরে যেমন আসে আর কি। নিতান্তই কৌতূহলে বসে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। আচ্ছা, তুমি মানে তুই কমলেশ কাঞ্জিলাল না? একটু থতমত খেয়ে যায় লোকটা। একবার চশমাটা তুলে আদিত্যর মুখের দিকে তাকায়। হঠাৎই আদিত্যর এই প্রশ্নে বোধহয় একটু হকচকিয়েও যায়। তারপর উত্তর দেয়, আদিত্য মৈত্র, রবীন্দ্রভারতী ইকোনমিক্স স্পেশাল অনার্স। বলে বোধহয় উৎসাহের আধিক্যে আদিত্যকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে। ইম্পোর্টেড শার্টের ক্রিজ বাঁচাতে আদিত্য দুপা পিছিয়ে যায়। কমলেশ বলে, বাবা, তোমার সাথে আমার জীবনে আর দেখা হবে তাই তো ভাবিনি। তুমি কত বড় মাপের মানুষ। আদিত্যর আত্মশ্লাঘার পারদটা টক করে খানিকটা উপরে উঠে যায়। কমলেশের প্রশংসা বাক্যকে স্বীকৃতি দিতে বলে, আরে কি যে বলিস, ছোটবেলার বন্ধু আবার ছোট বড় হয় নাকি? চল কোথাও বসে কথা বলি, মদ খাবি? কমলেশ উত্তর দেয়, বন্ধু বা সহপাঠী বা পরিচিত যাই বলো না কেন, কোথাও বসাই যায়। সে এত বছর পরে যখন দেখা। তবে মদ তো আমি খাই না। মধ্যবিত্তীয় মানসিকতার এই হেন অহংকারে বিরক্ত হয় আদিত্য। এই ক্লাসটার এই এক সমস্যা, মদ খেলে যেন জাদ যাবে। নাছোড় বান্দা আদিত্য। আবারও বলে,
আরে বিদেশি মদ খাওয়াবো চল, জীবনে খাসনি। ওরে তাচ্ছিলের আহ্বানে বিন্দু মাত্র বিচলিত হয় না কমলেশ। বলে, স্বদেশি বিদেশি যা খুশি তুমি খাও না, আমি কিছুই খাবো না। তোমার সাথে বসতে পারি, গল্প করতে পারি, এইটুকুই। বিরক্ত আদিত্য। এইসব বাবা আদমের যুগে পড়ে থাকা পিউরিটান মধ্যবিত্ত মানুষগুলো ওর দুচক্ষের বিষ। নেহাতি ডেকে ফেলেছে তাই, নাহলে এদের সাথে এক টেবিলে বসে খাওয়ার কথা আদিত্য দুঃস্বপ্নের অতীত। চুপচাপ কমলেশ হেঁটে চলে আদিত্যর পাশে পাশে। কেমন যেন সংকোচে পথ চলছে, যেন ওর পুরোটাই আদিত্যর পাশে বেমানান। তবে আদিত্য এটা বেশ উপভোগ করে। যত দূর মনে পড়ে কমলেশ ওকে তুই তোকারি করত। তবে আজ বারবার কমলেশকে তুই বলা সত্ত্বেও ও কিন্তু আদিত্যকে একবারও তুই বলেনি। এই অযাচিত সম্মানটুকু শেষ পাতের টকঝাল চাটনির মতো বেশ তৃপ্তি দেয় আদিত্যকে। উঁচুতে ওঠার এটাই তো পুরস্কার। বুঝুক কমলেশ আদিত্য আর ওর শ্রেণী বৈষম্যটা। সেই দামি বারে পা রাখার কথা সেটা চিন্তাই করতে পারে না। টেবিলে বসে খাওয়া তো দূরস্ত। বেশ গুছিয়ে হাত পা ছড়িয়ে বসে আদিত্য। শার্টের দুটো বোতাম খুলে মোটা সোনার চেনটা একবার আঙুল দিয়ে টেনে বার করে আবার কলারের ভেতর গুছিয়ে রাখে। অনাবশ্যক হীরের আংটিটা আঙুলে ঘোরায়। তবে কমলেশ যেন নির্বিকার। আদিত্যরে বৃত্তের কুচকাওয়াজে তো চিত্ত চাঞ্চল্য ঘটে না। অভিব্যক্তিহীন মুখে মেনু কার্ডে উর্দু পড়ে। আদিত্য বেশ প্রশ্রয়ের সুরেই বলে, আরে যা ইচ্ছে অর্ডার দে না, বিল তো দেব আমি। কমলেশ সে মহান বাণী নস্যাৎ করে, না ভাই, আমি শুধু একটা ফিল্টার কফি খাবো। বউ ছেলে অপেক্ষা করবে, আমি না ফেরা পর্যন্ত ওরা না খেয়ে বসে থাকবে। ওর এই শেষের কথাটায় আদিত্যর হৃৎপিণ্ডটা দপ করে ওঠে। অপেক্ষা, না খেয়ে বসে থাকা, এই বাক্যবন্ধগুলো ওর জীবনে কতদিন ছুঁয়েই দেখা হয়নি। এগুলোর মধ্যে যে টান, যে আত্মিক সম্পর্ক, সেগুলো ওর জীবনে অর্থহীন, অবাস্তব, অবান্তর। তবু কি একটা ঈর্ষার শিরশিরানি মন থেকে কটকটে ব্যথার মতো সারা শরীরে ছড়িয়ে পড়ে। কথায় কথায় জানতে পারে কমলেশ্বর সে দেশের বাড়ি চাকদামে বাগদা, সেখানেই থাকে। রঙের ব্যবসা, কিছু কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ আছে। ছেলে আইআইটির বিটেক এমটেক, তারপর একটা আইআইএম থেকে এমবিএ করে ব্যাঙ্গালোরে চাকরি করছিল বছর 2। এইবার নতুন চাকরি নিয়ে বোস্টন চলে যাচ্ছে। তাই ওরা স্বামী স্ত্রী এসেছে ওকে সি অফ করতে। ছেলের বাসা এই কোরমঙ্গলাতেই। অবাক আদিত্য প্রশ্ন করে, তোর এত বড় ছেলে, তুই বিয়ে করেছিস কবে? কমলেশ লজ্জিত উত্তর দেয়, ওই তো, ওই গ্র্যাজুয়েশনের পরপরই, বিয়ের বছরেই ছেলে হয়ে গেছে। হা হা করে হেসে ওঠে আদিত্য। একেই বলে গ্রামের ধুর। 21-এ বিয়ে, 22-এ বাচ্চা, আর 50-এ 28 বছরের ছেলে। দেখালি বটে। তোর বউ নিশ্চয়ই হাউস ওয়াইফ? কমলেশ আস্তে আস্তে বলে, না না, একটা হাই স্কুলে পড়ায়। ছাড়ো আমার কথা, আমরা গ্রামের মানুষ, আমাদের ওই রকমই হয়। তোমার কথা বলো, কটি ছেলে মেয়ে? নিশ্চয়ই খুব মেধাবী তারা। থামিয়ে দেয় আদিত্য। ধুর, বাচ্চা কাচ্চা মানেই ঝামেলা। সেই প্রেম, ন্যাপি, আমুল স্প্রে, সারা বাড়ি ডেটলের গন্ধ, তারপর কিন্ডার গার্ডেন, বড় স্কুল, বাপ রে বাপ। আর বোনাস হলো বউয়ের ফিগার নষ্ট। আমার ছেলে পুলে নেই, বউয়ের বিশাল ব্যবসা। তোদের মতন 500 লোককে মাইনে দিয়ে পোষে। এই নয়ডায় বাংলো কিনেছি। বাবা মারা গেছেন, মা কোন্নগরে একটা ওল্ড এজ হোমে আছেন, আমি খরচা দিই। তবে ওল্ড এজ হোম শুনে নাক সিঁট কোষ না, 5 স্টার ব্যবস্থা। কলকাতার ওদিকে আর যাওয়াটা হয় না।
ফোনেই যা কথা হয় মায়ের সাথে। বলল বটে ছেলে মেয়ে মানেই ঝামেলা, কিন্তু বুকের ভেতরটা কিরকম হু হু করে উঠল কমলেশের প্রীতি সন্তানের বীর গাথায়। একটু কেরিয়ার গুছিয়ে নিয়ে বাচ্চার কথা ভাববে ঠিক করেছিল, কিন্তু সেটা ভাবতে ভাবতেই সময়টা চলে গেল। কেরিয়ার এগিয়ে গেল তরতর করে। অপূর্ণ জীবন, পিতৃত্বের স্বাদ পাওয়া হলো না। আর ওর বউ বড় লোকের মেয়ে, আদিত্যর আবেগ অনুভূতি তোয়াক্কাও করে না। একদা প্রচুর মহিলার সংস্পর্শে এসেছে ও, কোথাও কোনোদিন মাথা পড়েনি, কিন্তু সন্তানের নরম হাতের স্পর্শ, তার জীবনের পথে এগিয়ে যাওয়ার আনন্দ, এসবে ধরা দিতে মন চাইলেও ও নিরুপায়। সম্বল শুধুই সন্তান কামনার হাহাকার। সে হাহাকার চাপা পড়ে মদিরার মোহ পাশে। পয়সা, বাড়ি, গাড়ি এসব কার জন্যে? এ তো ছেলে ভোলানো খেলনা। এসব নিয়েই ব্যস্ততার মুখোশে নিজেদের একাকিত্ব ঢাকেও। দম্পতি, এই শব্দটির ব্যাসবাক্যকে মিথ্যে প্রমাণ করে ওদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সমাসের সার্থক বাস্তবায়ন। দুজনেই ব্যস্ত দুজনের মতো। কাজের লোকের হাতেই সংসার, নিজেদের সংসারে নিজেরাই অতিথি। কমলেশ কি তবে অনেক পা এগিয়ে আদিত্যর থেকে? আর সহ্য হয় না কমলেশকে। এই চল এবার উঠি, কাল অফিস আছে। কমলেশ পকেট থেকে এক গোছা 500 টাকার নোট বার করে, বলে, বিলটা আজ আমিই দিই। কত বছর পর তোমার সাথে দেখা হলো, আর তোমার কাছে যে আমার অনেক ঋণ, এইটুকু অন্তত করতে দাও। আদিত্য বিরক্ত হয়। ডাকলাম তো তোকে আমি, বিল কেন তুই দিবি? কবে পরীক্ষায় আমার দিকে টুকেছিস, আজ তার ট্রিট দিচ্ছিস। পারিসও বটে তোরা। শান্ত কমলেশ, এইটুকুই তো করতে পারি। তুমি বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছ। কথাগুলো না কিরকম শোনাচ্ছে। তুমি বাড়ি পৌঁছে দেব? বিরক্ত আদিত্য। এ আমার রোজকার ব্যাপার, বুঝলি? রোজকার ব্যাপার। তুই নিশ্চিন্তে কেটে পড়, বউ ছেলে অপেক্ষা করছে। আমি চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তবু কমলেশ খানিকটা এগিয়ে দেয় আদিত্যকে। সনি ওয়ার্ল্ডের কাছে পৌঁছে বলে, তরশু তো তোমার ছুটি, এসো না আমাদের বাড়ি, দুপুরবেলা একসাথে দুটি ভাত খাবো। আবারও সেই ন্যাকা ন্যাকা মধ্যবিত্ত নেমন্তন্ন। ঠিক আছে, দেখবো, দে তোর ঠিকানা ফোন নাম্বার, তবে যাবই বলতে পারছি না। পরশু আমার ভর পেটটা মাল খাওয়ার দিন, যদি দুপুরের আগে ঘুম ভাঙে তখন যাব না হয়। ধীর পায়ে কমলেশ মিলিয়ে যায় কর্মঙ্গলার ব্যস্ত রাস্তার ভিড়ে। উদ্ধত আদিত্য ঈর্ষার আগুনে জ্বলতে জ্বলতে এই পা ওই পা করে গলিটা এগিয়ে যায় তার অস্থায়ী শূন্য ঠিকানার একাকিত্বের গহ্বরে। সে বহু বছর আগের কথা। মধ্য কলকাতার এক তস্য গলির অন্তঃপুরের এক কানা গলির শরিকে বাড়িতে ছিল আদিত্যদের বাস। বাড়িটার সামনে দাঁড়ালে মনে হতো এই বুঝি ঝুরঝুর করে ভূপতিত হবে। সদর টপকে ভেতরে ঢুকতে ভয় হয়। শ্যাওলা হরহরে বাথরুম আর ততোধিক নোংরা উঠোনটার ধার ঘেঁষে সারি দেওয়া ঘর। ভোজন, শয়ন, গার্হস্থ্য সব এক একটা ঘরের মধ্যেই। নিত্য ঝগড়ার কনসার্ট, কারণ থাকুক বা না থাকুক। আদিত্যর কোনো এক পূর্বপুরুষ বর্ধমানের আশেপাশের কোনো একটা গ্রাম থেকে কর্মসূত্রে কলকাতায় এসে সেই বাড়িটায় 2-3 টাকায় একটা ঘর ভাড়া নিয়েছিলেন কোনো এক ঐতিহাসিক কালে। তারপর প্রজন্মের পর প্রজন্ম তারা এই বাড়িতেই কাটিয়েছে। সে 2-3 টাকা ভাড়া বহু কাল বন্ধ। বাড়িটার মালিকের বর্তমান প্রজন্ম ভাড়ার আশা ত্যাগ করে অপেক্ষায় আছে বাড়িটা ধসে পড়ার। এহেন বাড়িটার এক চিলতে একটা ঘরেই আজকের এই বহুজাতিক জীবনযাপনে অভ্যস্ত আদিত্যর উত্থান।
বাবা একটা ওষুধের দোকানে কাজ করতেন। কোনো মতে নুন ভাত খেয়ে দিন কাটানো অবস্থা। জরাজীর্ণ বাড়িটার নোনার আলপনা আঁকা দেয়ালের মতোই ঘুমধরা জীবন বাসিন্দাদের। আদিত্যরাও তার ব্যত্যয় নয়। সমবয়সী ছেলেদের মতোই আদিত্যও একটা সাধারণ স্কুলে যেত। স্কুলের সময়টুকু বাদ দিয়ে বই খাতার সাথে আদিত্যর সম্পর্ক বিশেষ ছিল না। প্রতিনিয়ত অভাবের সাথে যুদ্ধ করতে করতে আদিত্য হয়ে উঠেছিল চূড়ান্ত স্বার্থপর ও সুবিধাবাদী। নিষ্পাপ সরল সুন্দর মুখের আড়ালে যে এরকম স্বার্থান্বেষী মানুষ বসবাস করতে পারে তা চিরকালই সহজ সরল মানুষের বোধগম্যের বাইরে। আর সেই সুবিধাটাই আদিত্য চিরকাল নিয়ে এসেছে। তা সে স্কুলের একটু অবস্থাপন্ন ঘরের ছেলেই হোক বা পাড়ার সচ্ছল পরিবার, এরাই ছিল আদিত্যর শিকার। নানান দুঃখের অভাবের গল্প শুনিয়ে টাকা পয়সা খাবার দাবার জোগাড়ে ও ছিল সিদ্ধহস্ত। পরীক্ষার হলে বই খাতা না থাকার বাহানায় মেধাবী সরল সহপাঠীদের টার্গেট করে উতরে যাওয়াই ছিল ওর আরেক দক্ষতা। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, এ প্রবাদকে হেলায় মিথ্যে প্রমাণ আদিত্যর বাঁ হাতের খেলা ছিল। বাবা মাও এসব জেনে বুঝেও চুপ করে থাকতেন। ভাবতেন তাঁদের যা দেবার ক্ষমতা নেই তা যদি ছেলে নিজের মতো করে জোগাড় করে নিতে পারে তাতে আর অন্যায় কোথায়। একটু বড় হতে এই দুঃখগাথার সংকীর্তনের সাথে যোগ হলো বিভিন্ন বয়সের মহিলাদের সাথে প্রেমের অভিনয়। আদিত্যর উগ্র রূপের মোহে তারা অবলীলায় ধরা দিত। কোথাও তাদের মনোরঞ্জনে নিজের বিলাসী জীবন, আবার কোথাও একান্তই নিজের খেয়ালে সরল মেয়েদের ফাঁসানো। এভাবেই ওর জীবনটা কেটে যাচ্ছিল। আর আদিত্য আস্তে আস্তে নিজের সৌন্দর্য ও বাকপটুতাকে ব্যবহার করে এগিয়ে চলেছিল বিভিন্ন মানুষকে সিঁড়ি বানিয়ে এক উদ্দেশ্যহীন জীবনের লক্ষ্যে, যে জীবনের মূল মন্ত্র ছিল অর্থ আর নারী সঙ্গ। হয়তো জীবনটা এভাবেই চলতো যদি না গ্র্যাজুয়েশন পরীক্ষায় ব্যাপক টোকাটুকি করে আদিত্য একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারত। সেই রেজাল্টের দৌলতেই স্পেশাল অনার্স পড়তে আসা। আর এখানেই আদিত্য নতুন সিঁড়ি তৈরি করলো কমলেশকে। গ্রাম্য সহজ সরল ব্যবসায়ী পরিবারের মেধাবী ছেলে কমলেশ যথারীতি আদিত্য সহৃদয় ব্যবহার আর সুন্দর মুখোশের আড়ালে থাকা লোভী স্বার্থপর মানুষটাকে চিনতে ভুল করে নিজের কাঁধ পেতে দিল আদিত্যর উন্নতির জন্য। এখানে আদিত্যর নজর পড়ল সুস্মিতার ওপর। সুস্মিতা কমলেশের শহর থেকেই পড়তে আসতো। সুন্দরী চেহারায় একটা সরল লালিত্য, অত্যন্ত ব্যক্তিত্বময়ী আদিত্যর মতন ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখত। আদিত্যর মনে হলো এ মেয়েকে যদি অঙ্ক সাইনি না করতে পারল তাহলে বৃথা ওর পৌরুষ। কিন্তু সুস্মিতা যতই আদিত্যর থেকে দূরে দূরে থাকতো ততই আদিত্যর জেদ চেপে যেত ওর প্রেমের জালে সুস্মিতাকে ফাঁসানোর। এবং একদিন সে কৃতকার্যও হলো। সুস্মিতা বিশ্বাস করল আদিত্যকে। আদিত্য জানত বিপরীত মানুষটাকে একটু সময় দিতে হয়, মানুষটার বুকের ভেতর ওর জন্য একটু মুগ্ধতা আসার চেষ্টা চালাতে হয়। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড একসময় আগ্রহবোধ করবেই। আর তখনই আদিত্যর পাশার চাল। হিসেব মতো চলছিল সবই ঠিকঠাক। কমলেশের পিঠে পা রেখে অনার্সের গণ্ডি টপকানোর চেষ্টা, আর সাথে সুস্মিতার মনে একটা বিশ্বাসের পাকাপোক্ত আসন তৈরির। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে বারবার মরে যাওয়া যায়, বা প্রেম মানে তুমি ঘুমাও একটা গোটা রাত জেগে থেকে তোমাকে দেখি। এইসব ন্যাকা ন্যাকা থিওরিতে আদিত্যর কোনো কালেই বিশ্বাস ছিল না। ওর কাছে প্রেম ভালোবাসার শরীর তো আসবেই। শরীরে যাতে ভালোবাসা আসে তার জন্যই তো ওরে রমণী মনোহর পৌরুষ। আদিত্য হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শেখেনি। জেনেছে বুঝেছে শরীর সর্বস্ব আগ্রাসী চাহিদায় ভালোবাসার নামে হৃদয়ের ব্যবচ্ছেদ করতে। ওর কাছে নারীর মন থাকতে নেই, তারা শুধুই আদিত্যর মতো সুপুরুষের পরিতুষ্টির উপাদান। সুস্মিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।
নানান অজুহাতে সুস্মিতার শত আপত্তি সত্ত্বেও নিজের কামুক মনকে সন্তুষ্ট করল বারবার। সুস্মিতার ভয়ের সামনে আদিত্যর উত্তর ছিল, আরে জীবনটা হিন্দি সিনেমা নয়, এরকম হঠাৎই কিছু হয় না, আর হলেই বা কি, আমি তো আছি। সরল মেয়েটি সেই আমি তো আছি কে ভরসা করল। আদিত্যর বাগ্মিতা জয়ী হল ওর কুটিল মনের ঊর্ধ্বে উঠে। এইরকমই একদিন অন্যদের মতো সুস্মিতাও হারিয়ে গেল আদিত্যর জীবন থেকে। সময় তো আর কাঁচা সিমেন্টের মেঝে নয় যে কারো পায়ের ছাপ থেকে যাবে সারা জীবন। সে বেলাভূমি, ঢেউয়ের পরে ঢেউ এসে সে দাগ মুছে দেবে অচিরেই। অনার্সের ডিগ্রিটি হাসিল করে ভুলে গেল কমলেশকে, আর সাথে অবশ্যই সুস্মিতাকে। আদিত্যদের অতীতে বাঁধা পড়তে নেই, একটা একটা করে ধাপ টপকে এগিয়ে যেতে হয় ভবিষ্যতের উজ্জ্বলতায়। তবেই তো জীবনের সার্থকতা। এই সময় নানা ঘাটে জল খেয়ে ওর শ্বশুর মশাইয়ের সাথে আলাপ। বিচক্ষণ ব্যবসায়ী মানুষটি কিন্তু আদিত্যকে বুঝতে ভুল করেননি। বুঝেছিলেন এ ছেলেকে সঠিক দামে কেনা যাবে তার বদখেয়ালি উগ্রচণ্ডা বকে যাওয়া মেয়েটির জন্যে। খেলিয়ে মাছ ধরতে তিনি আদিত্যর অনেক ওপর দিয়ে যান। সোজাসুজি নিজের ব্যবসায় বসালে ঠিক একদিন সব হাতিয়ে পালাবে, এটা বুঝেই আদিত্যকে জুতে দিলেন তার বন্ধুর কোম্পানিতে কাজ শেখানোর আছিলায়। আদিত্য কাঙ্ক্ষিত মহিমান্বিত জীবনের সূর্যোদয়ের সম্ভাবনায় অবলীলায় সোনার বকলসটি স্বেচ্ছায় পড়ে নিল। সেই শুরু হলো আদিত্যর অন্য জীবন, অন্য কোনোখানে। তারপর নানা মানুষকে ব্যবহার করে নানান মানুষকে সিঁড়ি বানিয়ে আজকের আদিত্যর এই উত্থান। যে ভালোবাসাকে একদিন হেলা ছেদ্দা করেছে, সেই ভালোবাসার মরুদ্যানের সন্ধান আজ ওর প্রতিটি দৃষ্টিবিন্দুতে। কিন্তু আজ যে সে মরীচিকা, গরিমার গ্রহণে ঢেকেছে গলা মনের দুর্গন্ধের জীবাশ্মকে। যারে কোনোদিনও সুখ পাবে না, শান্তি পাবে না, পাবে না প্রিয়জনের দুফোঁটা চোখের জল, আর পাবে না একান্ত কামনার সন্তান সুখ। হাহাকারকে সম্বল করে বৃত্তের ব্যাসার্ধের ব্যক্তি। কমলেশের সাথে দেখা হওয়ার পর থেকেই আদিত্যর মনে একটা কাঁটা সমানে খচখচ করে চলেছে। সে যন্ত্রণা দিচ্ছে না ঠিকই, কিন্তু একটা অস্বস্তির অনুভূতি। ঘুরে দাঁড়িয়ে ফেলে আসা জীবনকে বিশ্লেষণ করা আদিত্যর স্বভাব বিরুদ্ধ। তবু জীবনের উজান বেয়ে এগিয়ে যাওয়ার মাঝে সময় জলস্রোতের হঠাৎই সরে যাওয়ায় অতীতের নানান ঘটনার দৃশ্যমানতা একটা পুরনো ঘায়ের মতো থেকে থেকে বিরক্তির উদ্রেক করছে। এই কদিন সুরাপানেও সে সুখ নেই। সর্বদাই মনে হচ্ছে ও যেন এই গ্রাম্য মানুষটির কাছে হেরে গেছে। কিন্তু কেন? সেটা কি ৫০০ টাকার নোটের বান্ডিলের ঝলকানি, নাকি কমলেশের অতি শান্ত ব্যবহারের মাঝে আদিত্যকে প্রচ্ছন্ন অবজ্ঞা করতে চাওয়া, নাকি কমলেশের কৃতি সন্তানের এগিয়ে চলায় ওর সন্তানহীনতার অপারগতা? কোথাও তো একটা হেরে যাচ্ছে জীবনের এই দৌড়ে। আজ কমলেশের বাড়ি ওর সেই দুটি ভাত খাওয়ার নেমন্তন্ন। আগের রাতের আকণ্ঠ মদ্যপানে ওকে শান্তির নেশা দিতে পারেনি। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে আদিত্য। নামি দোকানের দামি কেক আর একটা বিশাল অর্কিডের বুকে নিয়ে সেজেগুজে তৈরি হয়ে চলল কমলেশের ছেলের বাড়ি। বাড়িটা খুব দূরে নয়, তবু কার রেন্টাল থেকে একটা দামি গাড়ি বুক করে। আজও দেখিয়ে দেবে পয়সা পৃথিবীতে সব কিছু কিনতে পারে। প্রয়োজনে আবারও জ্বলে উঠবে সেই অতীতের আদিত্য হয়ে। দম্ভের দামেও কিনে নেবে কমলেশের সকল সুখ। বুঝিয়ে দেবে আদিত্য পিছিয়ে পড়তে পারে না একটা সামান্য রঙের দোকানদারের কাছে। শনিবারের দুপুর, অলস ব্যাঙ্গালোর। সারা সপ্তাহের ইঁদুর দৌড়ের পর আজ যেন তার একটু জিরিয়ে নেবার সময়।
অন্য উইকেন্ডগুলোতে এটা আদিত্যর আড়ামোড়া ভাঙার সময়, অলস বিছানায় নিজের মেয়ে কি পাওয়ার হিসেবে মহিমান্বিত হয়ে না পাওয়াগুলোকে চোখ রাঙানোর সময়। এভাবে অলস শহরের গড়িমসি বহু কাল দেখেনিও, আর সত্যি বলতে দেখতেও চায় না। নিজেকে বোঝায় জীবনে অনেক কিছু পেতে গেলে একটু তো ছাড়তেই হয়, হোক না সে নিজের অস্তিত্বের শিলমোহর ছেড়ে যাওয়ার ব্যর্থতা। সবাই তার কমলেশদের মতো জীবন মানেই সংসার এই তত্ত্বের বিশ্বাসী নয়। কমলেশের ছেলের বাড়িতে এসে পৌঁছলো যখন, সূর্য তখন প্রায় মাথার ওপর। হয়তো একটু তাড়াতাড়ি এসে গেছে। দূর থেকে দেখলেও কমলেশ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, বোধহয় আদিত্যর অপেক্ষাতে। সেই কোমরে হাত দিয়ে দাঁড়ানোর ভঙ্গিটা দেখেই আদিত্যর গা চলে গেল। ইচ্ছে হলো ড্রাইভারকে বলে লোকটাকে পিষে দিতে। তবু বেঁচে থাকা ভদ্রতাটুকুর খাতিরে ওর পাশে গাড়িটা দাঁড় করাতে বলে। গাড়ি থেকে নামতেই কমলেশের গদগদ মুখ। এসো এসো ভাই, এ গরিবের ঘর আজ ধন্য হলো। কমলেশের কথায় আদিত্য বুঝে উঠতে পারল না ও আত্মপ্রসাদ অনুভব করবে নাকি অপমানিত বোধ করবে। লোকটার সব কথার মধ্যেই একটা মধ্যবিত্তীয় দেমাক। প্রায় হাত ধরে ঘরে নিয়ে গেল। সারা বাড়ি ওলট পালট হয়ে আছে, বোঝাই যাচ্ছে এরা এবারই বাঁশ ওঠাচ্ছে। আদিত্যর মনের প্রশ্নটা বুঝে নিয়ে কমলেশ বলে, আসলে কালকেই তো ছেলে বেরিয়ে পড়ছে, তাই কিছু জিনিস বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আর কিছু জিনিস ওর বন্ধুরা নিয়ে যাবে। বিরক্ত আদিত্য, তো এরম অবস্থায় আমায় ডাকলি কেন? তার থেকে তো কোনো 5 স্টার টেবিল বুক করতে পারতাম। যত সব আদিক্ষেতা তোর। কমলেশ আবারও লজ্জিত। আসলে না, ওসব বড় হোটেলে আমাদের ঠিক স্বাচ্ছন্দ্য হয় না। আর একদিন না হয় কষ্ট করে গরিব সহপাঠীর ঘরে এলেই আবারও আদিত্যর মনে হয় এটা একটা শ্লাঘার কষাঘাত। এর মধ্যেই কমলেশের স্ত্রীর আবির্ভাব। চমকে ওঠে আদিত্য। সুস্মিতা। এত বছরেও চেহারার কোনো পরিবর্তন নেই। সেই গম্ভীর সৌন্দর্য, পরিণত বয়সের ছাপে তা অম্লান আর আরো ধারালো। কমলেশ যেন আর চোখে আদিত্যর মুখটা পড়তে যায়, তবে সে মুখে ও মনে এক জয়ের অট্টহাসি। শেষে আদিত্যর উচ্ছিষ্ট কমলেশের গড়নি। মনে মনে কমলেশকে অহমিকার চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলো আদিত্য। তবে কিন্তু সুস্মিতা যেন ভীষণ শান্ত। আদিত্যকে যেন চেনেই না, কোনোদিন দেখেইনি। সুস্মিতার এই মৌনতা আদিত্যর মনে এক পুলক জাগায়। ভাবে নিশ্চয়ই কমলেশের থেকে আদিত্যর কথা সব লুকিয়েছে। এরা এইরকমই, মজাও লুটবে আবার সতীও সাজবে। ঘরের একমাত্র চেয়ারটায় বেশ গুছিয়ে বসে। ওরা দুজন কৃতদাসের মতন সামনে দাঁড়িয়ে বলে, তোদের ছেলেকে ডাক, তার গুণের কথাই তো শুনে আসছি, দেখে একটু চক্ষু সার্থক করি। কুশ কুশ করে ডাকে কমলেশ। আদিত্য মনে মনে প্রশ্ন সাজায়, কিভাবে ছেলেটির বস্ত্র হরণ করবে, কিভাবে বুঝিয়ে দেবে আদিত্য আদিত্যই, তাকে আজ পর্যন্ত কেউ টপকাতে পারেনি, আর পারবেও না। সুস্মিতাকে কমলেশের স্ত্রী হতে দেখে সে বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। তাই সেদিন কমলেশ বলেছিল আদিত্যর কাছে তার অনেক ঋণ। ডাকছো বাবা বলে কুশ এসে দাঁড়ায়, কানে ফোন। কমলেশ বলে, প্রণাম করো, উনি খুব বড় মাপের মানুষ, ভাগ্যক্রমে আমার আর তোমার মায়ের সহপাঠী। চমকে তাকায় আদিত্য, যেন আয়নায় নিজেকে ফিরে দেখে। ঠিক 27-28 বছরের আদিত্য সামনে দাঁড়িয়ে। সেই চোখ, সেই নাক, সেই মুখ, সেই রং, সেই এক দাঁড়ানোর ভঙ্গি।
টুকরো টুকরো হয়ে ছিটিয়ে যায় ওর সমস্ত গরিমা। কুশকে তুতলে জিজ্ঞেস করে, কি এ, এ, কি নাম তোমার? সুস্মিতা উত্তর দেয়, কুশল কাঞ্জিলাল। আমরা কুশ বলেই ডাকি, কমলেশের সাথে মিলিয়ে রাখা নাম। আদিত্যের মনে হয় সুস্মিতা যেন কাঞ্জিলালটার উপর বেশ জোর দিল। আর নিতে পারে না ও। ইচ্ছে করে কুশকে কাছে ডাকে, ছুঁয়ে দেখে ওর স্বপ্নে লুকিয়ে থাকা সেই হারিয়ে যাওয়া সুখটাকে, কিন্তু পারে না। হতবাক আদিত্যকে কোনো মতে একটা দায় ঠেলা প্রণাম করেই কুশ কারোর সাথে ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে যায়। ঠিক করে আদিত্যর দিকে তাকায়ও না। বাকরুদ্ধ আদিত্যর সমস্ত উপাঙ্গ অসাড় হয়ে আসে। সুস্মিতার দিকে এক চোখ তাকায়, সেখানে প্রতিশোধের আগুনে বিজয়ের উল্লাস। আদিত্য বলে, এই এই আমার শরীর খারাপ করছে, আমি বাড়ি যাব। ওকে অবাক করে কমলেশ বলে, স্বাভাবিক, চলো তোমায় গাড়ি পর্যন্ত ছেড়ে দিই, পরে কখনো একসাথে বসে দুটি ভাত খাবো। কোনো কথা বুঝতে পারে না আদিত্য। তার মানে কমলেশ সব জানে, শুধুই ভালো মানুষের নাটক। অনেক প্রশ্ন আদিত্যর মনে, কিন্তু জিজ্ঞেস করতে পারে না। কোনো মতে গাড়িতে উঠে চোখ বন্ধ করে। সেখানে সহস্র দামি আয়নায় আদিত্যর বিবেক প্রথমবারের মতন হা 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 করে হেসে ওঠে। সে হাসির শব্দে ওর কানে তালা লেগে যায়। গুটিয়ে শুয়ে পড়ে সিটের ওপর। পেশাদার ড্রাইভার প্রশ্ন করে, তবিয়ত খারাপ হয় क्या স্যার? আদিত্য চিবিয়ে চিবিয়ে উত্তর দেয়, নেহি, জলদি কোই বার মে চলিয়ে। আসমান হইল আন্ধেরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উইরা যায় রে চক্ক আর পঙ্খী, উইরা রইল ছায়া। কোন পরাণবি দেশে রইলা, ভুলি দেশের মায়া রে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাহারি আমার বাহারি, মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার আমাদের সকলের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে।